সেই ব্যাচমেটের কথা বললাম। আমি আরেকটি খবর দিই শামীম ভাই, আপনাদের 350 জন এমপিদের মধ্যে আমি নাম বলবো না, সংখ্যা বলবো না, কিন্তু অনেক এমপি দল বেঁধে গিয়ে এসপির রুমে বসে আছেন, এসপির সাথে একটা মানে আপনি জানেন যে আমি কি বলতে চাইছি। আমি আপনাকে খুব সাহসের সাথে বলতে চাই, বিশ্বাসের সাথে বলতে চাই, এখনো আমার মনে হয় 90% রাজনৈতিক দলের নেতাকর্মী ভালো আছেন, ভালো মানুষ, তারা মানুষের জন্য কাজ করতে চান। বাট মানে এটি কোন 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 গবেষণা বা কোন হিসাব বা কোন বিবেচনার উপর আপনি বলতেছেন? অনেকে এরকম বলছেন বা কেউ কেউ এরকম বলছে যে আপনারা এমপি হয়েছেন পুলিশ বা প্রশাসনের ভিজিলেন্সে, বা কেউ কেউ যদি বলেন অনুগ্রহে, বা কেউ কেউ বলেন যে তৎপরতায়, সেই জন্যই তাদের আপনাদের প্রতি শ্রদ্ধা। এখানে বিভিন্ন মানুষ এখন দেখেন বিভিন্ন ভাবে বিশ্লেষণ করবেন। যিনি পেয়েছেন তিনি একভাবে বিশ্লেষণ করবেন, যিনি পান নাই তিনি একভাবে বিশ্লেষণ করবেন। ঠিক আছে, একজন সমুদ্রের মধ্যে যখন নৌকাটা ঢেউয়ের তালে পড়ে, তখন ওই সমুদ্রের মাঝি বুঝে যে কিভাবে তাকে নৌকাটাকে সাম্পানটাকে পাড়ে ভিড়াতে হবে। আর পাশে বসে যখন আমি আর আপনি কিংবা আপনার মতো একজন সুন্দর পুরুষ মানুষ যখন আপনার সহধর্মীকে সাথে নিয়ে সমুদ্রের পানিতে পা ডুবান, তখন আপনার কাছে ওই সুন্দর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে। বাট ওই লোকটা বুঝে যখন ঢেউ উঠে তার কত কষ্ট। একটা জিনিস কি খালেদ ভাই, আমি একটা জিনিস মনে করি, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সম্মান আছে। আর আমি রাজনীতি করতে এসেছি, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান করি আমাকে। আমি যদি আমাকে নিজেকেই সম্মান করতে না পারি খালেদ ভাই, আমি আপনাকে কিংবা একটা রাস্তার গরিব মানুষকেই বা কিভাবে সম্মান করব? যে এই লোকের আত্মসম্মান বোধ নাই, হ্যাঁ, সেই ধরনের কাজ করতে পারে। আর আত্মসম্মান বোধ তার আছে যে নিজে ন্যায় নীতির উপরে থাকে। আমরা যেহেতু ন্যায় নীতির উপরে থাকা, আমি বলি না আমি পারফেক্ট, কিন্তু যারা কিন্তু আত্মসম্মান বোধের ক্ষেত্রে স্বামী ভাই, আত্মসম্মান বোধের ক্ষেত্রে একটি বড় পাহারাদার নাকি এরকম হয়ে উঠেছে যে অনেকে এরকম বলছেন বা কেউ কেউ এরকম বলছেন যে আপনারা এমপি হয়েছেন পুলিশ বা প্রশাসনের ভিজিলেন্সে, বা কেউ কেউ যদি বলেন অনুগ্রহে, বা কেউ কেউ বলেন যে তৎপরতায়, সেই জন্যই তাদের আপনাদের প্রতি শ্রদ্ধা। এখানে বিভিন্ন মানুষ এখন দেখেন বিভিন্ন ভাবে বিশ্লেষণ করবেন। যিনি পেয়েছেন তিনি একভাবে বিশ্লেষণ করবেন, যিনি পান নাই তিনি একভাবে বিশ্লেষণ করবেন। ঠিক আছে, একজন সমুদ্রের মধ্যে যখন নৌকাটা ঢেউয়ের তালে পড়ে, তখন ওই সমুদ্রের মাঝি বুঝে যে কিভাবে তাকে নৌকাটাকে সাম্পানটাকে পাড়ে ভিড়াতে হবে। আর পাশে বসে যখন আমি আর আপনি কিংবা আপনার মতো একজন সুন্দর পুরুষ মানুষ যখন আপনার সহধর্মীকে সাথে নিয়ে সমুদ্রের পানিতে পা ডুবান, তখন আপনার কাছে ওই সুন্দর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে। বাট ওই লোকটা বুঝে যখন ঢেউ উঠে তার কত কষ্ট। এখন কে কিভাবে বিশ্লেষণ করবে আমি জানি না, আমি আমার নিজের জবাবটা দিতে পারি, আমি আমার জায়গাটার কথা বলতে পারি। আমি আরেকজনের দায়বদ্ধতা নিতে রাজি না। আমি একজনের কথা বলতে পারি যে আমি কিন্তু সাহেব এই প্রসঙ্গে আবার শেষ প্রশ্ন, আরেকজনের দায় আপনি নিয়েন না, কিন্তু যাকে আপনি লুটপাটের অংশ হিসাবে জাতির জনক বঙ্গবন্ধুর দেশে যাকে আপনি দেখতে চান না, তাকে যখন আরো গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হয়, সেটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো? আমরা কাকে বিশ্বাস করব? জনাব শামীম ওসমানকে নাকি সেই পুলিশ অফিসারকে? আপনি আমাদেরকে এই প্রসঙ্গে আমি ওই লেভেলটা নিয়ে আলোচনা করতে চাই না। আমার সাথে কিন্তু ওনার এমন কোনো কিছু হয় নাই, টু বি অনেস্টলি। ওনার সাথে যেটা হয়েছিল, একজন মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে উনি কথা বলেছিলেন, সেটা নিয়ে হয়েছে। আমার সাথে ওনার এমন কোনো কিছু হয় নাই। আর যেটা নিয়ে আমার ওনার ব্যাপারে কথা বলতে হবে খালেদ ভাই। আর আমার মনে হয় না যে আমার অবস্থানটা ওই জায়গায় যে আমি ওনার মঙ্গল কামনা করি, এবং আমার মনে হয় যে অবশ্যই ওনার উপযুক্ত আছে দেখেই সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাকে ভালো জায়গায় বসিয়েছে। আমি আপনার বক্তব্য পরিষ্কার। শামীম ভাই, আমি এইবার কিছু প্রশ্ন করতে চাই যেগুলো আপনি খুব দ্রুত গুছিয়ে, আপনি যেরকম সুন্দর করে কথা বলেন সেরকম বলে। রাজনীতিবিদ হিসেবে আপনি সফল না ব্যর্থ, কি মনে হয় শামীম ভাই? জনগণ আপনাকে কেন মনে রাখবে? জনগণ আপনাকে মনে রাখবে কারণ শামীম ওসমানকে মানুষ খুব ভয় পেত। জনগণ খুব মনে পড়বে যে শামীম ওসমান আসলে খুব পয়সাওয়ালা লোকের, দামি লোকের ছেলে বা নাতি। জনগণ আপনাকে মনে রাখবে কারণ হচ্ছে যে আপনি অনেককে উপকার করেছেন বা নাকি অপকার করেছেন। কি জন্য জনগণ আপনাকে মনে রাখবে রাজনীতি হিসেবে? খালেদ ভাই, একই কথা আমি আমার নেত্রী, আমার মাতৃতুল্য নেত্রীর কাছে বলেছি যে আমি মানে এই কথাটা এখন বলা ঠিক হবে কিনা, আমি রাজনীতিতে ফর্মে থাকা অবস্থাতেই রাজনীতিকে সরতে চাই। হ্যাঁ, রাজনীতিকে সরতে চাই, আমি ক্ষমতা লোভী লোক না। হ্যাঁ, এটা আপনি কি এখন সাহেব, আপনি কি রাজনীতিতে ফর্মে আছেন? আমি রাজনীতিতে ফর্মে আছেন ভাই, কথা শেষ করলে আপনি বুঝতে পারবেন। সো সেখানে আমি একটা কথা মানে আমি জানতে চাইছিলাম যে আপনি ফর্মে আছেন কিনা। করে এটা বলতে চাই খালেদ ভাই, আপনি শুনে খুশি হবেন
যে নারায়ণগঞ্জে যে কটা বড় কাজ হয়েছে, এক্সেপ্ট নারায়ণগঞ্জের যে 300 শয্যা হাসপাতালটা, ওইটা আমার বড় ভাই নাসিম ওসমান ওনার সময় উনি করেছিলেন। উনি আজকে দুনিয়াতে নাই, হয়তো এই জন্য মানুষ ওনাকে মনে রাখে। আর এছাড়া যতগুলি বড় কাজ আছে আল্লাহর হুকুমে, রাসূল পাকের ওসিলায় এবং আমার নেত্রী শেখ হাসিনার অনুগ্রহে এবং আমাদের অন্যান্য সবার, আমার নারায়ণগঞ্জে আমরা কিন্তু এই প্রজেক্টগুলি করতে পেরেছি। আমি জানি পৃথিবীতে একটা সত্য খালেদ ভাই, আর কোনো সত্য নাই, দ্যাট ইজ আপনাকে এবং আমাকে সবাইকে চলে যেতে হবে। আমি আমার নেত্রীর কাছে বলেছি আমি এই কাজগুলি চাই এবং উনি আমাকে দিয়েছেন। আজকে ডিএনডি প্রজেক্ট হচ্ছে, নারায়ণগঞ্জের লিং রোড সারা বাংলার সবচেয়ে সুন্দর হচ্ছে, স্টেডিয়াম হয়েছে, ঢাকা নারায়ণগঞ্জ রোডটা হচ্ছে, নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ ফ্লাইওভার হচ্ছে। আমার এখন শুধু দুটো দাবি বাকি আছে, একটা হচ্ছে মেডিকেল কলেজ আর একটা ইউনিভার্সিটি, মানে সরকারি ইউনিভার্সিটি। এই দুটো হয়ে গেলে আমার মনে হয় যে নারায়ণগঞ্জের মানুষ মনে করবে যে ওকে ফাইন, আমরা স্যাটিসফাইড যে ও যা করেছে। কিন্তু আমি নারায়ণগঞ্জের মানুষের ঋণ শোধ করতে পারবো না, তারা আমার জন্য যা করেছেন। না সাহেব, আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু এই কথা সত্য যে নারায়ণগঞ্জে অনেক কিছু হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জে যে আরো অনেক কিছু গত 10 বছরে যেগুলি হয়েছে সেগুলির ক্ষেত্রেও কি লোকে আপনাকে মনে করবে কিনা? নারায়ণগঞ্জের 7 খুনের কথা, নারায়ণগঞ্জের মধ্যে যদি আমি বলি যে সর্বশেষ যদি আমি বলি যে মসজিদে একটি ত্রুটিপূর্ণ গ্যাস লাইনের জন্য কতজন মানুষকে আসলে মরে যেতে হলো। আমরা যদি নারায়ণগঞ্জের হকার লাইন কেটে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, জি সাহেব, আমি কিন্তু আপনাকে শুনতে আমি পাচ্ছি। শুনতে পাচ্ছি, আবার প্রশ্নটা করবেন কাইন্ডলি। ওকে ওকে, যে নারায়ণগঞ্জে যে যতগুলি ঘটনা ঘটেছে বা নারায়ণগঞ্জে এক সময় খুব বেশি দিন আগে না, 3-4 বছর আগেও এখনো কিছুটা আছে যে মাদকের একটি অবাধ হোলসেল মার্কেটে পরিণত হলো নারায়ণগঞ্জ। তো সেইগুলির ক্ষেত্রে কি আপনি মনে করবেন না যে মানে আপনার দায়, বা আপনি যেহেতু নারায়ণগঞ্জের সবগুলি ভালো কাজের সাথে ওসমান পরিবার জড়িত, খারাপ কাজের দায়ও তাদেরকে একটু নিতে হবে? আমি বলছি আপনাকে, যেমন প্রথমে আসলে আপনি 7 খুনের কথা বললেন খালেদ ভাই, আপনি জানেন সেই সময়টাকে আমাকে কি ফেস করতে হয়েছিল, এবং আমি 45 মিনিটের মধ্যে বলে দিয়েছিলাম যেখানে জানানো দরকার, আমার যাকে জানানো দরকার আমি বলেছিলাম যে ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে। 2.5 বছর ধরে বাংলাদেশে একটা দুটা মিডিয়া, আপনার টেলিভিশন তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট কাজ করতেন না, আপনার কাছে যে আমি বলেছিলাম যে একটা দুটা মিডিয়া আমার দিকে পিন পয়েন্ট করার চেষ্টা করেছিল। হ্যাঁ, আমি 2.5 বছর ওয়েট করেছিলাম, তারপর 2.5 বছর পরে যে আমি পার্লামেন্টে আমি বক্তব্য দিয়েছিলাম এবং সেই ব্যাপারে পত্রিকাগুলি সাবমিট করেছিলাম। আমি কিন্তু কোনো বিচার পাইনি, বাট আমি যে কথাটা বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে। আর মাদকের কথা বলছেন, ট্রু, মাদক নারায়ণগঞ্জেও আছে, মাদক নোয়াখালীতেও আছে, মাদক বাংলাদেশ সব জায়গায় আছে। এই মাদক বন্ধ করা আমি মনে করি সরকারের একক পক্ষে সম্ভব না। এই কারণে আমার প্রস্তাবনা যেটা হচ্ছে, যেটা আমি আমার এলাকাতে চেষ্টা করেছি এবং করছি, কিছুটা হলে সাকসেসফুল হয়েছে। আমি বলবো যে আমি 100% সাকসেসফুল আমি হই নাই, এবং আমার পক্ষে হওয়া সম্ভবও না, পৃথিবীর কোনো দেশে এটা সম্ভব হয় নাই। বাট আমি মনে করি এই কারণে পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা করা উচিত। আমাদের একটা জিনিস করা উচিত, আমরা যারা রাজনীতি করি খালেদ ভাই, যে দলের পরিচয়টা দেখা উচিত না। সমাজে 2 ধরনের মানুষ আছেন, একটা হচ্ছে, কিংবা 4 ধরনের মানুষ আছেন। একটা হচ্ছে খুব ভালো মানুষ, একটা হচ্ছে ভালো মানুষ, একটা হচ্ছে খারাপ মানুষ, একটা হচ্ছে খুব খারাপ মানুষ। এই খুব ভালো মানুষগুলিকে সামনে দিয়ে, ভালো মানুষগুলিকে সাথে নিয়ে সে যেই দল করুক না কেন, আমরা যদি এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলি এবং আমরা যারা রাজনীতি করি তাদেরকে যদি সমর্থন দেই, আমার মনে হয় যে আমরা 100% না পারলেও অনেকটা পারবো ইনশাল্লাহ মানুষকে শান্তি দিতে।